হ্যালো সকলকে ওয়েলকাম জানাই লিফি সিজন বলে আমার এই চ্যানেলে। আমি আছি দক্ষিণ পূর্ব ফ্রান্সে অবস্থিত অ্যাভিগনন শহরে, আর আমার বাবা মারা বেড়াতে গেছে পুরীতে। তো এই নিয়ে গত কয়েকদিন ধরে ভিডিও বানাচ্ছি, দেখতে পারেন আমার চ্যানেলে এসে। ভিডিওর মতো দেখাতে থাকবো। তার আগে সকলকে জিজ্ঞেস করি যে কেমন আছেন এই গরমের মধ্যে। সকলে প্লিজ নিজেদের যত্ন রাখবেন, জল খাবেন, আর যতটা পারবেন আড়ালে থাকার চেষ্টা করবেন যদি সম্ভবপর হয়। আমি এখন আছি অ্যাভিগননের দোকানে, আর সেই দোকানে আমি খুঁজছি কি বাড়ির জন্য জিনিস নিয়ে যাওয়া যায়। তো এখানে দেখুন নানান ধরনের মেমেন্টো বা সুভেনিয়ার যে বলে না, সেই জিনিসপত্রের দোকানে ঢুকেছি। এই আয়নাটা ভারী সুন্দর কিন্তু, তাই না? দাম ছিল প্রায় ১,৫০০ টাকা মতো। সিরামিক না মাটি দিয়ে তৈরি করেছে জিনিসগুলো বুঝতে পারছি না, কিন্তু তাই দিয়ে টুপি বানিয়েছে। আবার এখানে দেখুন নানান ধরনের পোকা তো একই রকমের দেখতে, শুধু রঙগুলো আলাদা। হ্যান্ডমেড সাবানও আছে। বেগুনি রঙের আধিক্য কিন্তু চারিদিকে দেখা যাচ্ছে। এর কারণ হলো ল্যাভেন্ডার গাছ এখানে প্রচুর হয়। তো আমিও বাড়ির জন্য নিয়ে নিয়েছি অরিজিনাল ল্যাভেন্ডার শুকনো করে সেই ফুলটা লাগানো এই দুটো জিনিস, যেগুলো ঘরে সাজিয়ে রাখা যাবে। 2 বাড়ির জন্য দুটো। দাম পড়েছে 900 থেকে 1000 টাকা এক একটার। তারপরে আর কি বেরিয়ে পড়লাম। এরপরে হেঁটে হেঁটে ঘরের দিকে যাত্রা করেছি। এখন সেই পোপের চার্চের পিছন দিকটায় আছি, সেখান দিয়ে সরু সরু রাস্তা, সেই গলির মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে সামনে ছেলেটাকে দেখছেন, ওই হলো আমাদের ল্যাবের টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার, কিছু একটা ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান। এদের এমন পোস্টগুলো না ল্যাবের, আমি ঠিক গুলিয়ে ফেলি। তো ও আমার সাথে এসেছে, আর এখন আমরা হেঁটে হেঁটে ঘুরছি আর কথা বলছি যে রাত্রে কি খাবো। তো ও বলছে যে আমার না ভীষণ ভালো খাবার খেতে ইচ্ছা করছে। আমি বলছি কোন খাবার? তো বলে কি না আমি বার্গার খাবো। আমি বলছি বার্গার রাত্রিবেলা খাবে? আমার না শুনেই কেমন লাগছে। তাই আমি ওকে বললাম তুমি তোমার মতো বার্গার খেয়ে নিও, আমি যাই হোটেলে, ওখানে যা পাবো তাই খেয়ে নেব। তো এবার ফেরত যাচ্ছি, সেই সময় দেখুন এই রাস্তায় চোখে পড়ছে এই যে পাহাড়ের উপরটায় কিন্তু এই চার্চটাকে তৈরি করা হয়েছে। মানে পাহাড়ের পাথরটা নিচে কিন্তু দেখা যাচ্ছে, ভিত নয় ওটা পাথরই। তারপর পাথরটা উপরটা দেখুন পাহাড়টা কীভাবে গেছে, তার ঠিক উপর দিয়ে বরাবর তৈরি করা হয়েছে চার্চটাকে। এই যে দেখুন পাহাড়ের উপরে চার্চ, আর সেই পাহাড়টাকে কেটে সমান করে রাস্তা বের করেছে, যে রাস্তার মধ্যে দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছিলাম। যাই হোক, তারপর চার্চটা পেরোতেই চলে এসেছি অলি গলি রাস্তার মধ্যে। নিজে তো আর রাস্তা চিনি না, গুগল ম্যাপ যেরকম দেখাচ্ছে ওরকমই যাওয়ার চেষ্টা করছি। বারাণসীতে তো প্রচুর গলি আছে, সে সম্বন্ধে তো আমরা সকলে জানি, কিন্তু ফ্রান্সে এত গলি যে আছে আমার কোনো এই বিষয়ে আইডিয়া ছিল না। আপনারা দেখে বলুন যে এরকম অলিগলি ঘুপছো দেখে কেমন লাগছে। বাড়ির পর বাড়ি, ঠিক আছে, দেখে যেন মনে হচ্ছে সেই কলকাতার উত্তর কলকাতায় সেই পাড়াগুলো হয় না, একটার পর একটা লাইন দিয়ে বাড়ি দাঁড়িয়ে থাকে, সেই রকম। গলি পেরোতে দেখা মিলল ভারতীয় দোকানে। ভাবুন কাণ্ড, কোন সুদূর দক্ষিণ পূর্ব ফ্রান্সেও বানিয়ে ফেলেছে ভারতীয়রা রেস্টুরেন্ট। এখানে তন্দুরি রোল টাইপের বিক্রি হচ্ছিল, নানান ধরনের জিনিসপত্র। তো দোকানে 2-3 জন দাঁড়িয়েও ছিল, সেই কারণে আমি আর বেশিক্ষণ অপেক্ষা করে নিজে আর খাবার কিনে নিই। ভাবছিলাম যে একটা রোল কিনে নিই, কিন্তু পরে ভাবলাম যে থাক, রোল খাবো না, যদি কোনো দোকানে একটু ভাত পাই তাহলে তাই খেয়ে নেব। এই সামনের বাড়িটায় সাইডে যে ডিজাইনটা করেছে দেখুন, পুরো গাছ দিয়ে করেছে, রং নয়। যাই হোক, তারপরে হোটেলে এসে গেছি, আর এই আশাতে যে হোটেলে যদি রাত্রে ডিনারে একটু ভাত পাই, কারণ সকাল থেকে ভাত খাওয়া হয়নি, তো মনটা খালি ভাত ভাত করছিল। আর আমার জানলা দিয়ে এই সুন্দর দৃশ্যটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই সামনের যে বাড়িটা, তার উপরে দেখুন ছাদে খোয়া মতো পাতা আছে। রাত্রিবেলা ভাত তো পেলাম না, ডিনারে পেলাম এই পিৎজাটা। তো যে হোটেলে আমি আছি সেই রেস্টুরেন্টেই গেছিলাম, ওদেরকে জিজ্ঞেস করলাম রাইস জাতীয় কিছু আছে কিনা, যে বললো নেই। তো তখন আমি 1 কাপ চা নিলাম আর এই পিৎজাটা নিয়ে নিয়েছি। তো সেদিনকে আমার বেজায় ঠান্ডা লেগে গেছিলো, তো সেই কারণে গরম গরম দার্জিলিং টি খেলাম। হ্যাঁ, এখানে দার্জিলিং টি পাওয়া যাচ্ছিলো, আর চিকেন পিৎজা খেলাম। দার্জিলিংয়ের নাম যখন এখানকার মানুষ বলে, আমার না বেশ মনের ভিতর থেকে একটা গর্ব অনুভব হয়। দার্জিলিং শহরটার নাম না জানলেও দার্জিলিংয়ের চা কিন্তু প্রচণ্ডই বিখ্যাত। এই হলো দোকানের রিসেপশান, যদিও রিসেপশানে সেই মুহূর্তে ছিল না। এখানে আসলে মানুষ সবসময় রিসেপশানে বসে থাকছিল না, ওই একটাই লোক সেই অনেক কাজ করছে আর কি। তারপরে আমি ঘুমোতে চলে গেলাম আমার নিজের রুমের উদ্দেশ্যে। প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, সারা দিন অনেক চলাফেরা হয়েছে। আর এদিকে বাড়িতে বাবা মায়েরা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলো জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে, আর তারপরে সমুদ্রে হুটোপাটি। এই যে আমরা গাড়ি করে যাচ্ছি, ভিডিও করে দিচ্ছি, কাঁপছে যদিও। মেয়ে বলছে সব ভিডিও কাঁপাচ্ছ,
আমি বাবা আর এর থেকে পারবো না। গাড়িতে চলছি, রাস্তায় হাঁটছি। আমরা জগন্নাথের টেম্পলে চলেছি। ওই দূরে দেখা যাচ্ছে জগন্নাথের মন্দির, জগন্নাথ টেম্পল। আমরা খুব ভালোভাবে দর্শন করে পুজো দিয়ে এলাম। ভেতরে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নয়, তাই বাইরে থেকে তুললাম। পুজোটা খুব ভালো ভালো হলো, মন্দির দর্শন ভালো হয়েছে আর ঠাকুর দর্শনও ভালো হয়েছে। ঠাকুর দর্শনও ভালো হয়েছে। একটু মানে এতে একটু গরম লাগছিল ধবলগিরিতে হতে, আর খারাপ লাগেনি। দেবজ্যোতি মহাপাত্র আমাদের পান্ডা ছিলেন। একটু এগিয়ে এসে বলো, জোরে সাউন্ডটা দাও। দেবজ্যোতি মহাপাত্র আমাদের পান্ডা ছিলেন, ভদ্রলোক খুবই ভালো, আমাদের খুব সুন্দর করে ঘোরালেন। আমরা ঠাকুর দর্শন করেছি খুব ভালো, কিন্তু ভয়ঙ্কর ভিড় ছিল, মানে প্রায় স্ট্যাম্পেড হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু তার মধ্যে উনি সুন্দর করে বাস করে করে আমাদের নিয়ে গিয়ে জগন্নাথ দর্শন করেছেন। আমরা খুব স্যাটিসফাইড। এছাড়া আমরা সারা মন্দির ওনার সাথে সাথে ঘুরলাম, কোথায় রান্না হয়, এবং ওখানে মানে সবাই জানেন, তাও বলা যে এগুলো একটা মানে বিস্ময় যে এত মানুষ খাচ্ছে, তার রান্না হচ্ছে, তারপর সেই যে জলটা, সেটা জলটা কোনো পাম্পে করে রান্নায় তোলা হয় না, একটা কুয়ো আছে, মিষ্টি জলের কুয়ো, সেই কুয়ো থেকে কলসি করে করে সেটা উপরে তোলা হয়, সেটা আমরা চাক্ষুষ দেখলাম। আগেও বহুবার এসেছি জগন্নাথ মন্দিরে, কিন্তু এগুলো এত ভালো করে দেখা হয়নি। মানে আমার একটু খুশি খুশি ভাব হয়েছে। এটা তো অনেক দিনের প্ল্যান ছিল পুজো দেবো, কিন্তু একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য নিয়ে দিয়েছি, যেটা ভেবেছিলাম হয়েছে, মানে পুরোটাই ভালো লেগেছে। আচ্ছা, সঙ্গে সঙ্গে আবার বলে এসেছি যেন সামনের বছর আবার আসতে পারি, সেটা যেন বাবার জগন্নাথের কৃপায় সেই দিনটা আসে। আচ্ছা, তুমি এর মধ্যে সব থেকে ভালো লাগলো কোন মুহূর্তটা, বা সব থেকে এনজয় করলে কোন মুহূর্তটা এই 2-3 দিনের মধ্যে? উঠে চড়া আর সাফারি। উঠে চড়া আর সাফারি। তো সাফারিতে বাঘ সিংহ সব দেখতে পেলে? দারুণ। সিংহ দুটো দারুণ দারুণ ভালো লেগেছে আমার। হ্যাঁ, বাঘও ভালো লেগেছে। বাঘ দুটো একটু লেজি লেজি লাগছিল, তো পরে যা বাঘ দেখলাম, সাদা বাঘ, কালো বাঘ, হ্যাঁ, বাঘেদের নাম সব মিলিয়ে খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। পুরী আসার সব থেকে বড় একটা গুণ, এইটা প্রমাণ রেখে দিচ্ছি। এই হলো আমার ননদ, যে বেশিরভাগ জিনিসই খায় না পেটের সমস্যার জন্য, কিন্তু পুরীর জল হাওয়া এতটাই ভালো যে এখানে এসে সে ধোসা খাচ্ছে। এবং আপনি বলুন, ধোসাকে আপনি কেমন আছেন? ঠিকঠাক আছেন? খিদেও পেয়ে যাচ্ছে। তাহলে বছরে একবার করে পুরী চলে আসতে হবে। আসতেই পারিস না? আমরা নতুন বেআই বিয়ান হয়েছি, তো আমাদের ছেলে মেয়ের বিয়ে হয়েছে, তো আমরা নতুন বেআই বিয়ান মিলে সাথে করে আমার ননদকে নিয়ে 5 জনে এসেছি। তো 5 জন এসেছি বলে ট্রিপটা ভীষণ ভীষণ ভালো লাগছে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মুহূর্ত খুব এনজয় করছি। আর কিছু বায়না আমার ছোট ছেলে মানুষই থাকে, যেটা এবার পূর্ণ হয়েছে। এক তো আমার বেআই মশাই, দ্বিতীয় আমার কর্তা, সেইটাই আশাটা পূর্ণ করে দিয়েছে। সেটা হচ্ছে আমার উটের পিঠে ওটা হয়েছে। শুধু আমি একা না, সবাই আমরা উটের পিঠে উঠেছি এবং খুব এনজয় করেছি।
লাফাও লাফাও লাফাবে তো। আজকে আমাদের জলখাবার সবাই দেখো, মুড়ি, শশা, কলা, ছাতু, বাদাম, আলু ভাজা, এইসব পাটালি, এই সব আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো তারই সদ্ব্যবহার চলছে, কারণ ওই বাইরের খাবার এত রোজ রোজ খাওয়া যায় না বাবা, সেই জন্য আমরা এইগুলো দিয়েই সব জলখাবার করছি। কেমন লাগছে রে জলখাবারটা? দারুণ লাগছে, ভালো, এটা ভালো খাওয়াচ্ছে। তুমি তুমি তো পাটালি নেবে না বললে। মুড়ি যদি লাগে কারুর বলো। হ্যাঁ তাই দিদি, ভালো হচ্ছে আজকে জলখাবারটা, খুবই ভালো হচ্ছে না? এটাই জমে গেছে। ঠিক, এরকম বসে পা ছড়িয়ে আর বিছানায় পা ছড়িয়ে সমুদ্র দেখতে দেখতে জলখাবার চলছে। এই হচ্ছে আমার ইয়েটা, মুড়ি, শশা। বৌদি সবার তুললো, এবার আমি বৌদিরটা তুলছি। পাটালিটা দারুণ, তার পাটালি। বেলায় সমুদ্রের ধারে বেরিয়ে সমুদ্রের হাওয়া খেতে খেতে সব চা খাওয়া চলছে। চাটা ভালো না? কাপটাও সুন্দর, চাটা ভালো। হ্যাঁ, যারা হ্যাঁ দিদি বলছে যারা খাচ্ছে তারাও সুন্দর। আমি আর তুমি খাচ্ছি না, আমরা একটুখানি কম সুন্দর। হ্যাঁ, আর এখানে যে তিনজন খাচ্ছে তারা একটু বেশি সুন্দর। বাঙালিদের কাছে আলাদা মজার ব্যাপার, সব জমিয়ে আড্ডা, চা। এদের এই পুরী ঘোরার আনন্দ দেখে আমার আর অভিরূপের বারংবারই মনে হচ্ছে, ইস যদি আমরা ওদের সাথে থাকতে পারতাম। কই বাত নেই, আসছে বছর আবার হবে। এরপরে আর যেন আলাদা করে ফ্রান্স আর পুরী না ঘুরতে হয়, সকলের সাথে একসাথে মিলে একটাই ফ্যামিলি ট্রিপ যেন হয়। কত তাড়াতাড়ি সেই ঘটনা ঘটবে সেই অপেক্ষায় আমরা বসে আছি। সমুদ্রের এই যে বিশালতা, তার তর্জন গর্জন, অনেক জায়গায় আমি সাইলেন্ট করে দিলাম ভিডিওতে, আর কিছু কিছু জায়গায় রেখে দিলাম সেই আওয়াজটা। এই আওয়াজ যেন বারংবার মনে করিয়ে দেয় যে আমি কতটা ক্ষুদ্র। মনুষ্য জীবনের যে ইগোগুলো আছে না আমাদের, নিজেদেরকে আমরা অনেক সময় অনেক বড় ভেবে ফেলি, কিন্তু এই সমুদ্রের ব্যাপ্তির কাছে আমি একজন কতটা ছোট প্রাণ সেটা ভাবতে নিজেকে অনেকটা যেন কি বলো, মাটির কাছাকাছি মনে হয়। যত জ্ঞান অর্জন করছি তত বুঝতে পারছি আমাদের মানুষের জ্ঞানের সীমা বড়ই সীমিত। প্রায় কিছুই জানি না এই পৃথিবী সম্বন্ধে। যে কোনো জায়গায় বৈজ্ঞানিকেরা অনেকটা জানার অজানার সারফেসে কাজ করেন, বুঝেছেন? মানে যতটা জানেন সেই তারপর থেকে যেটা জানি না সেটার একটু বোঝার চেষ্টা করা হয়। আর সেটা বুঝতে গিয়ে সময়ের সাথে সাথে বুঝতে পারছি যে আমরা কিছুই প্রায় জানি না, কিছুই বুঝতে পারি না। ভগবান যেভাবে আমাদেরকে নিয়ে খেলাচ্ছে সেভাবেই যেন আমরা বেঁচে আছি, এভাবেই জীবন চলে যাচ্ছে। তাই ভগবানের কাছে কামনা করি সবাই ভালো থাকি। আর আমাকে যারা দেখছেন, যারা দেখছেন না, আমি বা আমার আশেপাশে যে প্রাণগুলো আছে, সে গাছই হোক, মানুষই হোক, প্রাণী হোক, সবাই যেন নিজেদের মতো করে যে কটা দিন পৃথিবীতে থাকবো হেসে খেলে থেকে যেতে পারি। আজকে মতো এখানেই ভিডিও শেষ করলাম। টাটা, সবাই ভালো থাকুন।